হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো আমি রবীন্দ্রনাথ নিয়ে। এই ছবিটা নিয়ে একটা খুব সিরিয়াস ডিসকাশন হবে, সো প্লিজ ডোন্ট লাফ, প্লিজ বি সিরিয়াস। খুব মন দিয়ে, খুব সিরিয়াস হয়ে এই আলোচনা তোমরা শোনো, এবং এই আলোচনা থেকে তোমরা বুঝতে পারবে যে এই ছবিটা কেন আসলে একটা চূড়ান্ত লেভেলের ভালো একটা ছবি। আমার আসলে এটা স্লিপ অফ টং হয়, তো জন্য মাঝে মুখ দিয়ে এরকম একটু উল্টোর শব্দ বেরিয়ে যায়। হ্যাঁ, সো প্লিজ ডোন্ট মাইন্ড, একটু কনসিডার করে নিও, সরি ফর দ্যাট। তো কথা বলবো হচ্ছে আমি রবীন্দ্রনাথ, মানে আমি এখানে নিজেকে রবীন্দ্রনাথ বলছি না, আমি রবীন্দ্রনাথ বলে যে যুগান্ত ছবিটা এসেছিলো, যেটা শুধুমাত্র এই শতাব্দীর নয়, এই মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা শ্রেষ্ঠতম বায়োপিক। এমন একটা বায়োপিক, যে ছবি আমরা এর আগে না কখনো দেখেছি, না কখনো দেখব। এটা সিনেমার থেকে, এটা বায়োপিকের থেকেও আরও অনেক অনেক বেশি কিছু। আচ্ছা, তো আলোচনা আসা যাক, লেটস স্টার্ট। প্রথমে আসে ছবির স্ক্রিন পের কথাতে। স্ক্রিন পেটা না আমি আসলে খুঁজে পাইনি। আসলে আমি সিনেমাটা না খুব একটা বুঝুটেছি না, তো মানে কী হয়েছে, ব্যাপারটা কি যে কিছু সিনকে আসলে র্যান্ডামলি জুড়ে দেওয়া হয়েছে, তো যার ফলে কী হয়েছে, স্ক্রিন পেটার কোনো আগা মাথা আমি কিছু খুঁজে পাইনি। এই যে বললাম না আমি সিনেমাটা না খুব একটা বুঝি না, তো স্ক্রিন পেটা এত হাই লেভেলের স্ক্রিন পে যেটা আমি খুঁজেই পাইনি আসলে। তো ওটা নিয়ে আলোচনা থাক। স্ক্রিন পে আদৌ ছিল কিনা সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা উত্তর আমি জানি পাওয়া যাবে না। আচ্ছা, অন্য ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি। আচ্ছা, ক্যামেরা। হ্যাঁ, এই ছবিটা শ্যুট করা হয়েছে একদম লো অ্যাঙ্গেল শট থেকে। আমার মনে হচ্ছে যে ছবিটা দেখতে মনে হচ্ছিল যে শ্যুট করেছে সেটা হয় খুব সাধারণ একটা বেসিক স্মার্টফোন থেকে, বা পুরনো যে ছবি স্মার্টফোন থেকে থাকতো সেই স্মার্টফোন থেকে শ্যুট করা হয়েছে, অথবা তার সাথে এটাও বলবো যে শ্যুটটা করেছে তার হাইট আইদার খুব কম ছিল, আর নয়তো সে মেঝেতে শুয়ে শ্যুটটা করেছে। যার ফলে কি হচ্ছে, এই লো অ্যাঙ্গেল থেকে শ্যুট করার ফলে যারা অভিনয় করেছে, আদৌ অভিনয় করেছে সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাদের শুধুমাত্র আমরা পশ্চাৎদেশ দেখতে পেয়েছি, ঠিক আছে? মানে এরকম ইউনিক ক্যামেরা শট, বুঝতে পারছো তো, মানে বিশ্ব সিনেমাতে দেখাই যায় না। খুব মানে দারুণ একটা ক্যামেরা কাজ এখানে দেখতে পাই আমরা আর কি। আচ্ছা, ছবি থেকে আর আমরা কী কী পাই, কী কী প্রাপ্তি? সাউন্ড ডিজাইন। আচ্ছা, কেন বলছি? আমার মনে হচ্ছিল ছবিটা দেখতে দেখতে যে এই ছবিটা স্টেশনের কাছের কোন একটা বাড়িতে শ্যুট করা হয়েছে। কেন বলছি স্টেশনের কথা? তার কারণ হচ্ছে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন আমরা ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনি যে অনুগ্রহ করে শুনবেন, এটা বলার আগে একটা সাউন্ড আমরা শুনতে পাই, ঠিক আছে? ওই সাউন্ডটা এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো সেখানে মনে হচ্ছিল যে স্টেশনে দেখা যায় কোন বাড়িতে সেট বানিয়ে আদৌ সেট বানাচ্ছে সেটা একটা প্রশ্ন রয়েছে। তো সেখানে স্টেশন দাঁড়িয়ে ছবিটাকে শ্যুট করেছে, যার ফলে ওই সাউন্ডটাকে ইউজ করেছে। মানে বুঝতে পারছো তো সাউন্ড ডিজাইন কতটা ইউনিকভাবে এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, আর কি প্রাপ্তি? সেটা হচ্ছে যে এর এডিট, মানে একটা ভিডিওকে শ্যুট করে তো এডিট করা হয়, তো যেটা আমি ওখানে সবাই করে থাকি আর কি। এই এডিটটা ভীষণভাবে তোমাকে পুরনো বিয়ে বাড়ির ভিডিও এডিটের কথা মনে করাবে। মানে যেটা আমি বুঝলাম যে ছবিটা স্টেশনের কাছে কোনো একটা বাড়িতে শ্যুট করেছে, তারপরে এমন একটা স্টুডিওতে নিয়ে গেছে যে স্টুডিওটা হয়তো লাস্ট 20 বছর ধরে একদমই চলে না। সেখানে গিয়ে পুরনো বিয়ে বাড়ির স্টাইলে এডিট করে, যা বলে এর যে কালার প্যালেট আমরা দেখতে পাই, তার সাথে যেরকম ব্রাইটনেস আমরা দেখতে পাই, মনে হচ্ছিল যে সেই পুরনো বিয়ে বাড়ির ভিডিও এডিট যেরকম হতো সেই ভ্যাবসটা কিন্তু আমাকে দিচ্ছিল। আচ্ছা, ছবি থেকে আর কি প্রাপ্তি? আর প্রাপ্তি হচ্ছে
এর কস্টিউম আর মেকআপ, দাড়ি গোপে যেরকম বহর আমরা দেখতে পাই, সেটা দেখে আমি সত্যি অভিভূত, মানে আমার বলার সত্যি ভাষা নেই। আচ্ছা, আর কি দেখতে পাই সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্রেঞ্চ কাট দাড়ি, ঠিক আছে, মানে এটাও দেখার বাকি ছিল, এবং এটা আমার পরম সৌভাগ্য যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্রেঞ্চ কাট দাড়ি দেখে নিলাম। আচ্ছা, ছবি থেকে আর কি প্রাপ্তি সেটা হচ্ছে যে স্প্রাইটের বোতলকে শ্যাম্পেনের বোতল বলে চালানো। খুব ট্যালেন্টেড মানে লোক না হলে, খুব ইন্টেলেকচুয়াল না হলে স্প্রাইটের বোতলকে কিন্তু শ্যাম্পেনের বোতলে চালানো কিন্তু সম্ভব নয়। আচ্ছা, আর কি দেখতে পেয়েছি, আর কি প্রাপ্তি, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রেক ডান্স। এই ডান্স দেখে তোমাদের মনে হবে এটা রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মিঠুন চক্রবর্তীর সস্তার দামি ভার্সন, ঠিক আছে, মানে বুঝতে পারছো তো রবি ঠাকুরের মধ্যে মিঠুন চক্রবর্তীর ভাইবস আমরা পাচ্ছি, মানে কতটা হাইলি ইন্টেলেকচুয়াল ছবি বানানো হয়েছে। আচ্ছা, ছবির মধ্যে আমরা রাজা রামমোহন রায় দেখতে পাই, তাকে রাজা রামমোহন রায় কম এবং মানে মিঠুন চক্রবর্তীর সস্তার দামি ভার্সন বেশি মনে হচ্ছিল, ঠিক আছে, তাকে রাজা রামমোহনের কম মিঠুন চক্রবর্তী সস্তার দামি ভার্সন বেশি বলে মনে হচ্ছিল আর কি, মানে বুঝতে পারছো তো মানে কতটা মানে ভেবেচিন্তে কাস্টিংটা করা হয়েছে। আচ্ছা, এই ছবিটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাদম্বরী দেবী যেভাবে গাছেহাল থেকে উকিঝুঁকি মারে, তাতে ভীষণভাবে ওই যে 80 বা 90 দশকের ছবিগুলো না, বাংলা ছবিগুলো যেগুলো গ্রামের দিকে খুব চলতো, ওখানে দেখবে ওই যে প্রসেনজিৎ কখনো অভিষেক হোক, এরা দেখবে ওই গাছাল থেকে উকিঝুঁকি মারতো, ঠিক সেই ভাবটা আমাকে দিচ্ছিল কিন্তু। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে আমি রবীন্দ্রনাথ তখন আর বলতে চেয়েছিল যে আমি শাহরুখ খান, তো যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর ওরকমভাবে গাছের আড়াল থেকে, থামের আড়াল থেকে উকিঝুঁকি মারছে, আমাকে মানে ওই পুরনো বাংলার ছবিগুলোর কথা যেগুলো গ্রামের দিকে বেশি করে চলতো, সেগুলো আমার ভীষণভাবে মনে করাচ্ছিল। এবং আমি খুব শিওর যে এখানে এই রবীন্দ্রনাথের কাদম্বরীর মধ্যে যে সম্পর্কটা দেখানো হয়েছে, সেটা দেখানোর আগে পরিচালক শিওর কাদম্বরী দেবীর সুইসাইড নোট বইটা ঠিক পড়েছিল, যে কারণেই মানে জিনিসটা ওরকম অত সুন্দরভাবে দেখিয়েছে আর কি। আচ্ছা, এবারে আসি হচ্ছে এই ছবির অভিনয়ের কথায়, যারা এখানে অভিনয় করেছে, আদৌ করেছে কিনা সেটাও সন্দেহ, কারণ এই ছবিটা হচ্ছে অতি অভিনয়ের একটা টিউটোরিয়াল, কিভাবে তুমি কতটা অতিরঞ্জিত অভিনয় করতে চাও তোমাকে এই ছবিটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু শিখিয়ে দেয়। এই যে আমরা দেবেন্দ্র ঠাকুরের যে চরিত্রটা যে করে অভিনয় করেছে, তাকে প্রথম কথা তাকে নকল দাড়িগোঁফ সামলাতে হচ্ছে। হ্যাঁ, এবার এই যে দাড়িগোঁফ সামলিয়ে তারপরে তাকে অভিনয়টা করতে হচ্ছে, মানে বুঝতে হচ্ছে তার মানে তাকে কতটা এফোর্ট দিতে হচ্ছে। একটা দাড়িগোঁফ খুলে ফুলে চলেছে মাঝে মধ্যে আর কি, সেটা তাকে সামলাতে হচ্ছে, প্লাস তাকে অভিনয়টাও করতে হচ্ছে, তাকে দুটোকে একসাথে সামলাতে হচ্ছে কিন্তু। এবং বাকিরাও প্রত্যেকেই মানে এমনভাবে চোখ টোক পাখিটাকে অভিনয় করছে, যেটা হচ্ছে একদম অতি অভিনয় একটা আদর্শ টিউটোরিয়াল ক্লাস। এবং ছবিটার সবথেকে মজা হচ্ছে এখানেই যে এই ছবিটা যখন তুমি দেখা শুরু করবে, ছবিটা তুমি একদম শুরুর থেকেই ভুলতে যাবে, মানে একটা সিন শেষ হলো ভুলে গেলে, পরের সিন শেষ হলো ভুলে গেলে, এইভাবে কীভাবে তোমার 1 ঘন্টা 56 মিনিট পেরিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না, কারণ ততক্ষণ পুরো ছবিটা তুমি ভুলে গেছো। আসলে কি হয়, কিছু ছবি হয় আজ দেখলাম, আজ মনে থাকলো, কাল ভুলে গেলাম, পরশু ভুলে গেলাম। কিছু ছবি থাকে যেটা হয়তো সারা জীবন মনে থাকে। এই ছবিটা হচ্ছে সবথেকে ইউনিক সিনেমা। এই ছবিটা তুমি যখন দেখা শুরু করবে, তুমি শুরু থেকেই ভুলতে যাবে, এবং যখন শেষ করবে তুমি দেখবে 1 ঘন্টা 56 মিনিট পরে তুমি পুরো ছবিটাই ভুলে গেছো। এটা ছবিটার সবথেকে বড় প্রাপ্তি। তো
এরকম একটা যুগান্তরের ছবি তুমি যদি দেখতে যদি চাও, ইউটিউবে ছবিটা দেখে ফেলো। হ্যাঁ, ছবিটা তোমাকে কিন্তু মানে কি বলবো, মানে যখন দেখা শুরু করবে না, তুমি ছবিটা ভুলতে যাবে। ছবিটা থেকে তুমি অনেক কিছু পাবে। ওই যে বললাম যে স্প্রাইটের বোতলকে শ্যাম্পেনের বোতল বলে চালানো, ট্রেনের অ্যানাউন্সমেন্ট শোনার আগে যে সাউন্ড পাবে সেই সাউন্ড শুনতে পাবে, মানে খুব ইন্টারন্যাশনাল লেভেলের লো অ্যাঙ্গেল শট দেখতে পাবে। তারপরে হচ্ছে যে পুরনো বিয়েবাড়ির এডিট দেখতে পাবে, পুরনো বাংলা সিনেমার গানের ভাইবস পাবে, ঠিক আছে? তো এরকম অনেক কিছু পাবে ছবিটার মধ্যে থেকে আর কি। তারপরে এই যে নকল দাড়িগোঁফ সামলিয়ে যে অভিনয় করা, এগুলো পাবে আর কি। ছবিটা তো অনেক কিছু পাবে। হ্যাঁ, সেটা তোমরা অবশ্যই দেখো, হাইলি রেকমেন্ড ছবিটা দেখার জন্য। দেখেছে কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, সেটা তোমাদের কীরকম লাগলো, তোমার সেটা থেকে কী কী শিখলে, কী কী জানলে। খুব দারুণ একটা যুগান্তরের ছবি হয়েছে। হ্যাঁ, মানে এরকম ছবি মানে দেখাই যায় না, হয় না বিশ্ব সিনেমাতে আর কি। যাই হোক, তো এই ছবিটা দেখার পরে যদি রবীন্দ্র ঠাকুর বেঁচে থাকতেন, তিনি মনে হয় বলতেন যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বা হয়তো তিনি এখন উপর থেকে বলছেন, আর বাবা আমাকে নিয়ে কেন এত টানাহাচড়া করছিস তোরা, এবার আমাকে একটু মুক্তি দে। এটাই তিনি হয়তো বলতেন ছবিটা দেখার পরে আর কি। মানে আসলে ছবিটা এত মানে উচ্চ মানের ছবি। এই ছবিটা ভাবনা আদৌ ছিল না সেটা প্রশ্ন আছে, যাই হোক। তো ভাবনা সব দিক থেকে একটা যুগান্তকারী ছবি, যে ছবি শুরুর থেকেই একদম ভুলতে যাওয়া যায়, এবং ছবিটা শেষ হলে যখন ছবিটা দেখা যায় আমি পুরো ভুলে গেছি, এরকম একটা ছবি। যাই হোক, তো কমেন্টে জানান ছবিটা তোমাদের কীরকম লাগলো যদি কেউ দেখে থাকো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে যুক্তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশনে, সেখান থেকে যুক্ত, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর দেখা যেতে পারছে আর পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।